সংসারে আসছে, করবো না এই সংসার। কি মনে করছে তারা আমি কি আর দাসী বান্ধি? বাবা বাবা কি হইছে? দাঁড়াও দাঁড়াও, কি হইছে? এগুলো কই যাইতেছো তুমি? জাহান্নামে যাইতেছি। কি? আমি আপনার ছেলের ঘর আর করবো না। তবা তবা তবা, তুমি এটা কি কইতেছো? মাসুলি কি কইবে? ঘরে আও, আমি দেখতেছি। আপনার আর কিচ্ছু দেখা লাগবে না। আপনার ছেলে বিয়া করে তো বউ আনে নাই, আনছে তো একটা চাকরানি। সব কাজ আমার করা লাগে। কামাল, তোর বউ এগুলো কি কইতেছে? সে তো বাপের বাড়ি চলে যাইতেছে। যাইতে চাইলে যাইতে দাও মা। যাবই তো। আমি কি এখানে পচ্চা পচ্চা মরবো? সেই ভোরবেলা থেকে শুরু হয় তোমার মায়ের অত্যাচার। তোমার মার জন্য তো আমি ঘুমাইতেই পারি না। বৌমা ওঠো, ফজরের নামাজ পড়ো। সেই সকাল থেকে ডাইকা ডাইকা উঠাবে কেন? আপনার নামাজ আপনি পড়েন, কে নামাজ পড়লো কে না পড়লো এত কিছু তো আপনার দেখার দরকার নাই। এরপরে ঘর গুছাও, রান্না করো, সবকিছু করো, বাসন মাজো। কেন আমার সবকিছু করতে হবে কেন? আমি কি এই বাড়ির কাজের লোক? আমি কি একা খাই? আচ্ছা, এই বাড়িতে আমরা মাত্র 3 জন মানুষ, আমি, মা আর তুমি। আমি রান্না করব না মা করবে? আচ্ছা, মা তো বাড়ির সব কাজ করে, তাহলে শুধু রান্নাটা করতে তোমার অসুবিধা কোথায় বলো তো? ও, আমি একা সব রান্না করব আর আপনারা সবাই কবজি ডুবাইয়া খাবেন না? তা তো হবে না। আর আপনি তো খুব ভালো কইরা জানেন যে আমার বাপের বাড়িতে আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাই নাই। আর এইখানে আইসা সব কাজ আমারে দিয়া করেন আপনারা। আমি যদি ফোনে কারোর সাথে কথা বলি, কারোর সাথে মেসেঞ্জারে চ্যাটিং করি, ভিডিও কল করি, সেই কৈফিয়ত আপনার ছেলেকে কেন দিতে হবে? আর সেটা যদি বেশি রাত হয় তাহলে তো কোনো কথাই নাই। বাইরে কোথাও গেলে আপনার ছেলেরে বইলা যাইতে হবে আমার কোথায় যাইতেছি, কেন যাইতেছি, কার সাথে যাইতেছি। কেন এত কথার কৈফিয়ত আমি তারে কেন দিব? আমি কি জেলখানায় আছি? কেন আমার কি কোনো স্বাধীনতা নাই? এত কথা আমার বিয়ের আগে কর নাই কেন? কেন কর নাই যে আমার এই বাড়িতে আইসা হাড়ি ঠেলতে হবে? কেন বলেন নাই কেন? এই থামো, যথেষ্ট হয়েছে। আমার মনে হয় কি জানো, সবার আগে তোমাকে একটা সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। তুমি আসলে মেন্টাল পেশেন্ট। তোমার যে কথাবার্তা বলতেছো না, তুমি একটা মানসিক রোগী। মুখ সামনে কথা বলো। তুমি মুখ সামলে কথা বলো। যথেষ্ট হয়েছে। ভেবেচিন্তে কথা বলতেছো, যা বলতেছো। একটা মানুষ বিয়ের পর তার শ্বশুর বাড়ি এসে কাজ করবে, রান্না করে খাবে, এটা তাকে বিয়ের আগে বলে দিতে হয়। তোমার বাবা যখন তোমার মাকে বিয়ে করছিল, তাকে কি বলে নিয়ে আসছিল যে আমার বাসায় রান্না করতে হবে? নাকি তোমার বাবা সারাদিন বাইরে কাজ করে এসে তারপর হচ্ছে নিজে রান্না করে খাইতো, তোমাদের রান্না করে খাওয়াইতো? তা তো না। হ্যাঁ, এই যে তোমার ভাই, 2টা ভাই বিয়ে করছে, তাদের বউদেরকে বলে নিয়ে আসছে যে আমার বাসায় যে তোমার এই কাজ করতে হবে না? তা তো বলেনি। কিন্তু তোমার ভাবিরা ঠিকই সংসার করতেছে। তারা রান্না বাড়া করতেছে, তাদের সংসার তারা সামলাচ্ছে, কিন্তু তুমি পারো না। তুমি স্বাধীনতার কথা বলো, হ্যাঁ, ফোনে কথা বলো স্বাধীনতা। আচ্ছা, তুমি কার সাথে কথা বলবা, কোথায় কথা বলবা, কার সাথে দেখা করবা, কখন চ্যাট করবা, এটা আমি বলতে পারবো না, কারণ আমি তোমার হাজবেন্ড, এটা আমার বলার অধিকারই নাই। হ্যাঁ, তোমার যা ইচ্ছা তুমি তাই করবা। এটা যদি তুমি মনে করো স্বাধীনতা না, এই যে আমি যখন বাসায় আসি এসে ফোনটা রাখি, তুমি সর্বপ্রথম আমার ফোন চেক করো কার সাথে কথা বলি না বলি। কই, আমি তো কোনোদিন বলি নাই। আমার তো মনে হয়নি যে আমার বউ যদি আমার ফোন চেক করে তো এটা আমার স্বাধীনতা নষ্ট হয়। তাহলে আমার বউ কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা দেখার দায়িত্ব আমার। আমি কেন দেখতে পারবো না? আমি এই কারণেই তোমার খোঁজ নেই তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ, কারণ হচ্ছে তুমি যেন ভুল পথে না যাও, কোনো ভুল না করো। এই কারণে আমার মনে হয় কি জানো, স্বামী হিসেবে তোমার খোঁজ খবর রাখা যদি তোমার স্বাধীনতার হস্তক্ষেপ করা হয়, তাহলে তোমার আসলে এই সংসার করা উচিত, তোমার চলে যাওয়াই উচিত। হ্যাঁ, মানুষ হিসেবে, একটা বউ হিসেবে তুমি আসলে সমাজের বিরুদ্ধে কথা বলতে পারো, বা সমাজের এই সব পরিস্থিতি তোমার খারাপ লাগতে পারে, কিন্তু সমাজকে চেঞ্জ করতে তুমি পারো না। যাও। অনেক হয়েছে, আসো ঘরে আসো, আসো। কামাল, তোমার নামে এখন পর্যন্ত মামলা রেডি হয়েছে 5টা। 1 নম্বর যৌতুক, 2 নম্বর নারী নির্যাতন, 3 নম্বর অপহরণের চেষ্টা, 4 নম্বর হলো স্ত্রীকে ভরণ পোষণ দিতে অস্বীকৃতি, আর মৃত্যুর হুমকি। কিন্তু চেয়ারম্যান সাহেব, আমার সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে সবই ভিত্তিহীন, বানোয়ার। আমি এগুলোর কিছুই করি নাই। সত্য না মিথ্যা সেটা তো আমি তোমার বাড়িতে যেয়ে দেখে আসিনি। এই যে আমার স্ত্রী এখানে আছে, তাকে জিজ্ঞেস করেন। তার 2 জন বড় ভাই আছে, তাদের সঙ্গে কথা বলেন। বোকার মতো কথা বললো না তো কামাল। ওরাই তো আমার কাছে এই অভিযোগগুলো করছে, ওদেরকে কি জিজ্ঞাসা করব? আজকে যদি তোমার আর তোমার স্ত্রীর এই সমস্যার সমাধান না হয়, ওরা থানায় গিয়ে মামলাগুলো করবে। কিন্তু আমি তো বলতেছি আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সবই মিথ্যা। এই যে বড় ভাই আছেন, বড় ভাই আপনি বলেন তো, আমার বিয়ের সময় আমরা যৌতুক চাইছি? আমি যৌতুক নিই নাই, যৌতুক চাইও নাই, কোনো কিচ্ছুই হয়নি। আর নির্যাতনের কথা বললেন, এই যে আমার বউ আছে সামনে, তার কাছে জিজ্ঞেস করেন, বলতে পারবে কিনা।
নির্যাতন করছি তোমার? কি নির্যাতন করছি? কথা বলতেছো না কেন? চেয়ারম্যান সাহেব, আমি আমার বউকে ভালোবাসি, তাকে খুন করবো, এটা কি ধরনের কথা? বৃষ্টি, কথা বলতেছো না কেন? সবার জন্য বলো, তুমি কামাল, চুপ করে শান্ত আছো। হও, শান্ত হও। এখানে ভরা মজলিসে তুমি তো ফোর্স করতে পারো না। আমি ফোর্স করতেছি না, আমার সম্পর্কে মিথ্যে কথা বলা হচ্ছে, সবাই মিথ্যে কথা বলতেছে, আমি চুপ করে থাকি কি করে সেটাই বল। স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ যদি ছাড়াছাড়ির পর্যায়ে যায়, তাহলে এই মামলাগুলো কমন, এই মামলাগুলোই দেয়। এই বিষয়টা যদি আদালত পর্যন্ত গড়ায়, তাহলে তোমার সত্য মিথ্যা যাচাই করতে করতে তোমার 12টা বেজে যাবে। আর বাংলাদেশের আইন নারীদের পক্ষে একটু সহনশীল। আমি জানি চেয়ারম্যান সাহেব, এবং আমি বিশ্বাসও করি, একটা নারী যদি হয়রানি হয় তার সুষ্ঠু বিচার হোক, কিন্তু আমি আসলেই কিছু করি নাই। আবারও বলতেছি, আমি কিচ্ছু করি নাই। তুমি বাচ্চাদের মতো একই কথা বারবার বলতেছো কামাল। আমাদের সময়ের দাম আছে। ওকে ফাইন, এখন বলেন আমার এখন কি করতে হবে সেটা কোন। এখন তুমি যেহেতু তোমার স্ত্রীর সাথে সংসার করতে চাও না। কে বলছে আমি চাই না? আমি কখন বললাম আমি সংসার করতে চাই না? মা, বড় ভাই, আমি সংসার করতে চাই, ও চায় না। দেখো, এগুলো হলো তোমাদের ভিতরের খবর। জনপ্রতিনিধি হিসেবে আমাকে তো অভিযোগের ভিত্তিতে কথা বলতে হবে, তাই না? মানলাম এটা আমাদের ভেতরের কথা, কিন্তু এখন তো আমি সবার সামনে বলতেছি আমি আমার স্ত্রীর সাথে সংসার করতে চাই। আপনি মুরব্বী মানুষ, দেন আমার স্ত্রীকে আমার হাতে তুলে দেন, আমরা বাড়ি ফিরে যাই। না, যে আমার বোনরে খুনের হুমকি দেয় তার ঘরে আমি আর আমার বোনরে দিব না। বাবা রফিক, তুমি তো জানো আমার পোলা এরকম না, উপরে আল্লাহ আছে। মা, তুমি শান্ত হও। চেয়ারম্যান সাহেব, এখন বলেন আমার কি করতে হবে? এই এতক্ষণে জায়গা মতো আসছো। এখন তোমার স্ত্রী আর তার পরিবারের দাবি দেনমোহরের 3 লক্ষ টাকা দিতে হবে। ঠিক আছে, আমি দিয়ে দেব। তাহলে এই নাও, এই কাগজে সাইন করো। তুমিও সাইন করো, তুমিও সাইন করো। তেজ দেখায় তো বইন্ডারে ঘর সারা কইরা নিয়ে আইলাম, এখন কি হইব? যা হওয়ার তাই হইব। মন্ডারে তার কুড়ায় পাই নাই যে ওই জল্লাদের কাছে রাইখে আসবো। এত জেদ ভালো না, শ্বশুর বাড়ি গেলে মায়ের একটু মানাইয়া চলতে হয়। তাই বলে আমাকে বোনটার চাকরানের মতো খাটাইবো, আর আমরা কি সেটা মুখ বুঝে সহ্য করবো? আমাদের ঘরের কাজ যেমন আরেক বাড়ির মহিলা এসে কইরা দিয়া যায়। তোমার তো আর গোষ্ঠী শুদ্ধ মানুষের ভাত রান্না করতে হয় না। শ্বশুর বাড়ি আসার পরে তো দুইজনের আলাদা করে দিছি। খুব ভালো কাজ করছো। গোষ্ঠী শুদ্ধ মানুষের ভাত যখন এতদিন আমার দিয়ে রান্ধাও নাই, সামনে যেন আর রান্ধতে কই না। আচ্ছা, আমাকে গোষ্ঠীতে আর আছেই বা কেটা যে তাগো লাগিয়া তোমার আমি ভাত রান্ধতে কমু? বুঝতেছো না কার কথা কইতেছি? তোমার বোনরে তো তেজ দেখায়া এমনি করে নিয়ে আইছো, এখন বিয়া না দেওয়া পর্যন্ত তো এই ঘরের মধ্যেই থাকবো। কথাবার্তা হুশ করে কইও। আমাকে একটা মাত্র বোন, এর ভাত রান্না করা মানে পুরা গোষ্ঠীর ভাত রান্না করা এক হইলো? আমাকে জন্য তো রান্না করোই, সাথে আর চারটা চাল বাড়াই দিলেই তো হইলো। ও, তোমার বোনের জন্য রান্না যদি গোষ্ঠী শুদ্ধ মানুষের রান্না না হয়, তোমার বোনের যে সংসারটাই ছিল সেখানে তো শাশুড়ি আর জামাই ছাড়া আর কেউ নাই, সেখানে কেমন গোষ্ঠী শুদ্ধ মানুষের রান্না হয়? আমার এই বোনটা আমাকে খুব আদরের। আরে বিয়ের আগে এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে দিয়ে নাই। সব মেয়েরাই তো তার বাপ ভাইয়ের আদরের হয়, তার জন্য কি সে শ্বশুর বাড়িতে যায়া হাত গুটায় বসে থাকে? কি কইতে চাও তুমি? তোমার বোনের ভাত আমি রাঁধতে পারবো না। এটা তুমি কেমন কথা কইলে? আচ্ছা, তাহলে আমার বোনটা এখন খাইবো কই? তার আমি কি জানি, তোমার বোনের আমি খাইতে পারবো না, এটাই আমার শেষ কথা। তোমার আরেকটা ছোট ভাই আছে, তারে কও খাওয়াইতে কও, ওই ঘরে খাইবো। আমি বড় ভাই হয়ে যদি ভাত তারে না দিবার পারি, তাহলে সে করতে দিব। গেছিলেন? হ্যাঁ, গেছিলাম। জয়, জি ভাইজান। শফিক মুকাম থেকে আসছে না? ওর একটু ডাকো। শফিক, হ্যাঁ ভাইজান। এদিকে আয়। ভাইজান তুমি আইছো? হ্যাঁ ভাইজান কথা হইছে? হ্যাঁ হইছে। পলায় দেখতে কেমন? দেখতে গায়ের রংটা একটু ময়লা। ভাইজান, পুরুষ মানুষের গায়ের রঙে কি বানা? ভাইজান পলায় কি করে? ওলা ওই যে ক্ষেত খামারি করে। তো সবাই চাকরি বাকরি করলে চাষবাস করবো কেটা? আর চাষবাস না করলে খাইবো কি? টাকা তো আর সবাই সবাই খাওয়া যায় না। আমার মনে হয় সম্বন্ধটা ভালো।
ভাদাইম্মা তো আর না পোলা। না সেটা ঠিক আছে, জমিজিরা তো মাশাল্লাহ কম না, কিন্তু সমস্যা একটা আছে, সেটা হইলো যে পোলাটা না পড়াশোনা বেশি দিন করে না, ক্লাস 7-8 পর্যন্ত পড়ার পরে বাপের সাথে খেতি খামারি করে আর কি। আর এদিকে আমাদের বৃষ্টি তো মানে বিয়ে পাস একটা মাইয়া। বেয়াদবি মাপ নিয়েন ভাইজান, বৃষ্টি বিয়ে পাশ হয়েছে তো কি বা হয়েছে? আপনি কি ভুলে যান যে বৃষ্টির আরেকটা বিয়ে হয়েছিল? বেশি বাছাবাছি করতে গেলে পরে বুইরা বেড়া উচিত। এই তুমি একটু চুপ থাকো তো। শফিক, জুই কিন্তু খারাপ কথা কয় নাই, ঠিকই কইছে। তোমরা কম পোলা তো দেখো নাই দুই ভাইয়ে মিল্লা। এখন যদি তোমরা ওই কামালের মতো চাকরিজীবী আবিয়াইতা তারপর শিক্ষিত পোলা খুঁজতে যাও, তাহলে আর বোনের বিয়া দাওন লাগতো না, ঘরের মধ্যে খুঁটি বানায় বসায় রাখো। ভাবি, আমাকে বোন কিন্তু তোমাকে চাইতে কোনো অংশে কম না, না শিক্ষায় না চেহারায়। সেই দামাকটাই তো আছে তোমাগর। তোমার বোন অনেক শিক্ষিত, অনেক সুন্দরী, কিন্তু এটাও মনে রাখতে হইব যে সে আরেকজনের ঘর ভাঙা আসছে, আরেকটা জামাই সাইরা এখানে আসছে। শফিক, তোর ভাবির কথাটা খারাপ শোনা গেলেও কথাটা কিন্তু ফেলায় দেওয়ার মতো না। আমরা কি কম পোলা দেখছি নাকি? সবাই তো এই একটা কারণেই পিছায় যায়। আজকে যার কাছে গেছিলাম, এর বাপে তো বৃষ্টির আগের বিয়ের কথা শুই না লাভ দিয়ে উঠছে, পরে তো তারে 3 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা বলে আসছি। এটা আপনি কি করলেন? বৃষ্টির আগের জামাইয়ের কাছ থেকে তো আপনি শুধু 3 লাখ টাকাই পাইছিলেন, এখন যদি এই 3 লাখ টাকাও যৌতুকের মধ্যে দিয়ে দেন, হ্যাঁ বিয়ার খরচ আপনি কেমনে করবেন? আমি কিন্তু কয়ে দিচ্ছি, এই সংসারে আওনের পর থেকে আমি অনেক কষ্ট কইরা পাই টাকা জমায়া আমার পোলাপাইনের ভবিষ্যতের লেগে জমাইছি। এখন যদি সেই টাকা আপনি আপনার বইনের বিয়ার পিছনে খরচ করেন, তাহলে কিন্তু এই সংসারের মধ্যে আমি আগুন লাগাই দিব। এই যে শুনো, আবার ঠিকই কইছে, বৃষ্টি নিজেই নিজের দোষে সংসারটা ছাইরা চলে আইছে। এখন তুমি যদি তার বিয়েতে 1 টাকা খরচ করছো, আমি সোজা বাপের বাড়ি চলে যাবো কইয়া দিলাম। তোমাকে কারোর কোথাও যাওয়া লাগবে না। আর ভাই, আমার বিয়ে লইয়া তোমাকে নিজেকে সংসারে অশান্তি করা লাগবে না, আমি বিয়ে করবো না। হ্যাঁ, ঘরের মধ্যে যদি ঠ্যাঙের উপর ঠ্যাং উঠায়া এমনি এমনি খাওন দাওন পাওয়া যায়, তাহলে বিয়ে করার কি দরকার? অন্যের ঘরে যাওয়ার কি দরকার? বিয়ের তো দরকার নাই। আমি বিয়ে করব খুঁটি বাঁধা। ভাইজান, যৌতুকের টাকার পরিমাণটা একটু কম করলে ভালো হতো না? এইটাতেই রাজি হয় না, বলছে ভাইবা দেখবে। কাল আমার সাথে একবার দেখা করতে পারবা? কালকে তুমি কইলা আজ এক্ষুনি এই মুহূর্তে দেখা করতে পারি আমি তোমার সাথে। না না, এখন তো অনেক রাত, এখন কিভাবে সম্ভব? তুমি কালই দেখা করবো। রাইতে দেখা করলেই তো বেশি সুবিধা, চারিদিকে অন্ধকার, মানুষজন নাই, বুঝো না? না, তুমি কাল দেখা করলেই হবে। আর কাল কিন্তু অবশ্যই দেখা করবো। হ্যালো, কেমন আছো? ও বলো, কি এমন জরুরি কথা তোমার? তো তুমি শামিম, ফেসবুকে তো তোমাকে একরকম দেখতে লাগে, আর এখন দেখতে আরেক রকম লাগছে। ওফ, ফেসবুকের ছবি তো জনগণের উদ্দেশ্যে দেওয়া, আর আমি এখানে আসছি শুধুমাত্র তোমার উদ্দেশ্যে। দেখো, জনগণের উদ্দেশ্যে অনেকভাবেই আমরা ছবি দিই, এখনকার ছবি তো এডিট করা যায়, আর এডিট করলে সুন্দর লাগে বিষয়টাই। বিয়ের পরে ধরো কোনো এক কারণে তুমি যদি আমার এই কালো চেহারাটা দেখো, তখন তো একটা জাত খাবে। এই জন্য আগে ভাগে অরিজিনাল আমার অথেন্টিক ভাবে তোমার কাছে নিয়ে আসছি। ও স্যার, তুমি কি আমার এই কালো রং দেখে খুব বেশি মন খারাপ করছো? না না, তা কেন হবে? গুড, একজন সৎ নির্ভীক রাজপথের লড়াকু সৈনিক, একজন রাজনীতিবিদের প্রায় হবু সহধর্মিণী হিসেবে তোমার বোধ তো এরকমই হওয়া উচিত, তাই না? কেননা জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণই আমাদের চোখে কি সমান। আচ্ছা,
তুমি কি করো? রাজনীতি, ভবিষ্যতে এমপি বা মন্ত্রী বলতে পারো। ও আচ্ছা। আচ্ছা, তুমি পড়াশোনা কতদূর করছো? এসএসসি মানে এসএসসি পরীক্ষাটা দেওয়া হয় নাই, আন্ডার মেট্রিকও বলতে পারো তুমি। আসলে হয়েছে কি, দেখো রাজনীতি মানে তো দেশ সেবা, আর দেশ সেবা মানে দেশ আর দশ সব দিকে চিন্তা ভাবনা, জনগণের উন্নয়ন কিভাবে হবে, রাস্তাঘাটের কল্যাণ কিভাবে, এই সব নিয়ে ভাবতেছি। পড়াশোনা আসলে এসএসসিটা কমপ্লিট করা হয় নাই আর কি। আচ্ছা। আপাতত আমি ইউনিয়ন কমিটিতে যে জয়েন্ট সেক্রেটারি পদে আছি, থানা কমিটিতে চেষ্টা করতেছি, হয়ে যাবে। ও আচ্ছা। আচ্ছা, তোমার জরুরি কথা কি সেটা তো বললা না। তুমি কি আমাকে ভালোবাসো? 100% ভালোবাসি, 100 বার ভালোবাসি, 1000 বার ভালোবাসি, অবশ্যই ভালোবাসি তোমার। আমি সন্দেহ আছে কোনো? বিয়ে করতে পারবে আমাকে? কি হলো বলো, বিয়ে করতে পারবা? হ্যাঁ হ্যাঁ পারবো, পারবো না কেন, অবশ্যই বিয়ে করতে পারবো। যেহেতু আমি একজন রাজনীতিবিদ, তোমার যেহেতু ভালোবাসি, বিয়ে না করতে আমার উপায় নেই। কিন্তু আমার তোমাকে বিয়ে করতে হলে তোমার আমার কিছু শর্ত মানা লাগবে। মানে? যেহেতু আমি একজন রাজনীতিবিদ, আমাকে বিয়ে করতে হলে সর্বপ্রথম যেটা হলো ব্যাপার, তোমার বাপের বাড়িতে ঘন ঘন যাওয়া যাবে। যেহেতু আমি একজন রাজনীতিবিদ, সেহেতু আমার বাড়িতে সব সময় ধরো যে 10 জন 20 জন 30 জন মানুষজন আসবে যাবে, যেহেতু জনগণ নিয়ে আমার কাজ, এই জনগণগুলোর রান্না বান্না সেবা যত সব দায়িত্ব হবে আমার বোর। তুমি যদি আমাকে বিয়ে করো, আমার বউ হিসেবে দায়িত্ব পালন করতে হবে তোমার। এটা কি বউকেই করতে হবে? অবশ্যই বউকে করতে হবে, কারণ একদিক দিয়ে আমার বউ ঘরে ঢুকবে, অন্য দিক দিয়ে কাজের লোকগুলো সব বের হয়ে যাবে। যেহেতু আমি একজন রাজনীতিবিদ, জনগণ যদি কাজের লোকের হাতের রান্না খায় আমার ঘরে এসে, তাহলে আমার ত্যাগটা তারা কি করে বুঝবে, তাদের প্রতি আমার ভালোবাসা তারা কি করে বুঝবে? অবশ্যই আমার বউয়ের হাতের রান্না তাদের খাতে হবে। ঠিক আছে, আমি পারবো। গুড। যেহেতু আমি একজন রাজনীতিবিদ, আমার স্ত্রীকে খুব সতর্কভাবে চলতে হবে। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার কোনো কিচ্ছু থাকবে না, কোনো ধরনের আউট বন্ধু থাকবে না, গোপনে করার চেষ্টাও করা যাবে না, কেননা এখন গোপন জিনিস গোপন না রাখার এক ধরনের হিড়িক পড়ে গেছে, সবকিছু মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সুতরাং এইসব কোনো কিছু করা যাবে না, যেহেতু আমি একজন রাজনীতিবিদ। আমি তোমার কথা বুঝতে পারছি, আর আমি তোমার সব শর্তে রাজি। আলহামদুলিল্লাহ। তাহলে চলো আমরা কাজী অফিসে বিয়েটা করে ফেলি। যেহেতু আমি একজন রাজনীতিবিদ, সুতরাং আমি বুঝতে পারছি, আমি তো খালি কথার কথা কইলাম আর কি। তোমার কাজী অফিসে যে বিয়ে করার কোনো দরকার নাই, তুমি তোমার পরিবারকে দিয়ে আমার পরিবারে বিয়ার প্রস্তাবটা পাঠাও, তাইলেই হবে। অবশ্যই পাঠাবো, যেহেতু আমি একজন রাজনীতিবিদ, সুতরাং আমার কথার একটা দাম আছে না? আচ্ছা জান, তোমার সম্পর্কে তো সবকিছু জানলাম, আর তোমার শর্তও সব শুনলাম। তুমি আমার সম্পর্কে কিছু? তোমার সম্পর্কে আমার কিচ্ছু জানার দরকার নেই। যা এতক্ষণ শুনলাম, এখন আমার নিশ্চিত করে মনে হচ্ছে উপরওয়ালা একমাত্র আমার জন্যই তোমার বানিয়েছে। না, আসলে আমার আগে একটা বিয়ে হয়েছিল। মানে? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। কিন্তু ফেসবুক প্রোফাইলে তো দেখলাম সিঙ্গেল লেখা। ওইটা তো জনগণের উদ্দেশ্যে, আর আসল কথাটা তো বললাম তোমার উদ্দেশ্যে। আর বিয়ের পরে যখন জানতে পারবা, তখন যেহেতু আমি একজন রাজনীতিবিদ, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। টিয়াপা ননদে কই গেছে? জানি না কই গেছে, গেছে তো অনেকক্ষণ হইছে। কাজ কামের তো কোনো খবর নাই, সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। পাড়ার মানুষ কি কইব? অলরেডি আমাদের লইয়া কানা খোসা শুরু করছে। আরে বইন, কোন পাপে যে আল্লাহ এমন আপদ ঘাড়ের মধ্যে উঠাই দিছে, এখন এই আপদ বিদায় হইলেই বাঁচি। কি এত সাইজা গুইজা কোথায় গেছিলেন আপনি? এত কি দরকার ছিল যে এইভাবে সাইজা গুইজা বাড়ির বাইরে যাইতে হইছে আপনার? কি দরকার ছিল বোঝেন না আপা? এক স্বামীর ভাতে তো তার পেট ভরে নাই, হাজার স্বামীর ভাত লোক। ভাবি, এই গলা নামায়া কথা বল। আমার ছোট বাবু তো ঠিকই কইছে। কি দরকার ছিল যে তুমি বাইরে এভাবে সাইজা গুইজা গেছো? আমরা তো আর ফিগার খাই না, সবই বুঝি।
একবার জামাইরে ছাইরা চুনকালি তো দিছই আমাগো, এখন কি সারা এলাকার বেড়াগুলোকে রং ঢং করে আবার চুনকালি দিতে চাও? সুরসুরি বেশি না, সুরসুরি বেশি দেখাই তো জামাইরে তালাক দিয়া ভাইয়ের বাড়িতে এসে যারটার সাথে নষ্টামি করে বেড়াইতেছে। ভাবি তোমাকে আল্লাহর দোহাই লাগে, এই যে 2 হাত জোর করে আমি মাপতে দিছি তোমাকে, মাপ কইরা দাও। শোনো, আমি একটা কথা সাফ সাফ করে বলছি, এই বাড়িতে থাকতে হইলে আমাগোর কথা মতো তোমার চলতে হইবে। আর হ্যাঁ, ঘরের বাইরে এক পাও যাইতে পারবা। আর এইভাবে শুইয়া বইসা মহারানীর মতো গায়ে বাতাস লাগায় খাইলে চলবে না। 2 ঘরে পালাক্রমে এক সপ্তাহ করে খাইতে হবে। আর খাওয়াও কিন্তু এমনি এমনি না, আমরা যা যা বলবো, যা যা ঘরের মধ্যে কাজ থাকবে সব তোমার করতে হবে, ঠিক আছে? শোনো শোনো, দেখো এদিকে, আমাদের ভাত কিন্তু সস্তা না, জামাই অনেক কষ্ট করে। কি হলো, তুমি এখনো রুটি বানাও নাই? ছোট ভাবেই তো কইলো, ছোট ভাই নাকি দোকানে যেতে দেরি হয়ে যাইতেছে, আমি জানি তাড়াতাড়ি তরকারিটা করে দিই। তো ওই চুলাই কি গরম পানি, ভাবি গোসল করবে। বাবা বাবা, ছোট ভাবির জন্য গরম পানি, ছোট ভাবির জামাইয়ের জন্য তরকারি, আর বড় ভাইয়ের কোনো দাম নাই না? আরে তোমার ছোট ভাইয়ের তো দোকান আছে, নিজের দোকান, সেখানে যদি দেরি করে যায় জবাবদিহি করতে হয় না। কিন্তু তোমার বড় ভাইয়ের তো নিজের দোকানপাট কিছু নাই, সে পরের চাকরি করে, তারে জবাবদিহি করতে হয় দেরি করে গেলে। তুমি রুটিটা বানাও, তাড়াতাড়ি বানাও। পানি নামাও, তাড়াতাড়ি রুটিটা বানাও। আরে তাড়াতাড়ি কর, হাট তারে চালাও। বসো, বেলো রুটি বেলো, আর আমি যাই ওই যে তোমার বড় ভাইয়ের ব্যাগটা গুছাই দিচ্ছি। কই বৃষ্টি, আমার পানি হইছে? বৃষ্টি, আমার পানি কই? তোমার বইলা গেলাম না পানি বসানোর জন্য, আমি এখন গোসল করব কিভাবে? কয়টা বাজে? বড় ভাবি তো কইলো রুটি ভাজতে। বড় ভাবি কইলো, আর তুমি তাওয়াটা বসাইয়া দিলা পানি গরম না কইরা? আমি কি করব ভাবি, আমি তো একলা মানুষ, তোমরা যদি এক একজন এক এক কথা বলো, আমি কার কথা শুনবো? তুমি আমার কথা শুনবা? হ্যাঁ না, আমার কথা শুনবা। আমি কইতাছি রুটি বানাইতে, রুটি বানাইবা। আপনার কথা শুনবা মানে? এই এটা নামাও, তুমি গরম পানিটা বসাও, আমি গোসলে যাবো। না, কোনো গরম পানি বসানো যাবে না, তুমি রুটি বানাও, ব্যাস আমার কথা শুনতে হইব। আমার দেরি হইতাছে বৃষ্টি, আমি কইতাছি আমার কথা শুনবা। বৃষ্টি প্লিজ থামো, আল্লাহর দোহাই লাগে, এই হাত জোর করতেছি তোমার কাছে, তোমরা যার যার রুমে যাও, আমি খাবার ঠিকমতো পৌঁছাই দিব, আর তোমার গরম পানিও দিতেছি, যাও তাড়াতাড়ি যেন হয়। রুটিটা তাড়াতাড়ি বানাও। বৃষ্টির একটু ডাকবা? কেন? না, আমাদের সাথে একটু খাইলো। এই সপ্তাহে তোমার ছোট ভাইয়ের ঘরে খাওয়ানোর ডেট আছে। না, সেটা তো আমি জানি, তারপরে ওই যে আজকে নিজের হালের মুরগি জবাই দিছি তো, আমাদের সাথে বসে একটু খাইলো। তো কি হয়েছে? মুরগি জবাই দিছো তো? আচ্ছা, সে যখন এখানে খায়, ভালো মন্দ তো রান্না হয়, তখন তো সে এখানে ভালো মন্দ খায় তো নাকি?
কিন্তু সে যখন ওই তোমার ছোট ভাইয়ের ঘরে খায় সেখানেও তো ভালো মন্দ খায়, সে কি আমাদেরকে দিয়া খায়? ঠিক আছে, তোমার কথার যুক্তি আছে, তারপরেও মানে মুরগিটা তো সে নিজে রান্না করছে, তাই না? তার কাজ হচ্ছে রান্না করা, সে রান্না করবে। আমাদের কাজ হচ্ছে খাওয়া, আমরা খাবো। বড় লোকের বাড়িতে কামের বেটিরা ভালো মন্দ রান্না করে, কিন্তু ভালো মন্দ কি বৃষ্টি বোন আয়, ভিতরে আয়, একটু ধরে খাওয়াই দে আয়। আমি খাইছি বেজাল, এমনি দেখতে এলাম তোমার খাওয়া শেষ হয়েছে কিনা। তোমার খাওয়া শেষ হলে থালা বাসনগুলো একটু পরিষ্কার করতাম আর কি। ভাবি তোমাকে খাওয়া শেষ হলে আমার ডাক দিও, সব পরিষ্কার করে দেবো। খাও। সংসার করতে আসি, এই হলো গিয়ে সংসার। সকালবেলা দুটা শাক দিয়ে গেছে, আরে আমার দিয়ে দেখে ভালো লাগে তা। আমার কাপড় সব তো আমি নিজেই ধরে আজকাল জানি আমার শরীর অনেক খারাপ, কাপড় সব নিজে পড়তেছি না, আমার সব কাপড় ময়লা হয়ে গেছে, এই কাপড়টা ধুয়ে দিবা? আহা, ঘোড়া দেখলে সবার খোরা হইতে ইচ্ছা করে না? একজন তো সকালবেলা তিনটা শাক দিয়ে গেল ধোয়ার জন্য, যেই না ধুইতে বসছি আরেকজন তো শাড়ি কাপড় নিয়ে হাজির। পারবো না তো আমি ধুইতে। এমন একটা ভাব করতেছেন যে কবরে গেলেন, কোথাও মুখ দিয়ে বাইর হয় না। না পারবো না তো আমি এগুলা করতে, একটা কাপড় আমি ধুইতে পারবো না। পোনা বিয়া দেখি চাকরানি আনছেন, চাকরানি লাগে আমারে? একটা কাপড় আমি ধুইতে পারবো না। কেমন আছো? ভালো। জানতে চাইলাম না আমি কেমন আছি? আমারে তালাক দেওয়ার পরে তো খারাপ থাকার কোনো কারণ নেই। এত বছর পরেও তুমি আমার সাথে এত রাতে দেখা করতে এলা? কেন আসছি জানি না, জোরের কিছু বলবেন? আপনি? তুমি আমার সাথে আপনি করে কথা কইতেছো? তুমি করে কর অধিকার কি আমার আছে? জরুরি কিছু থাকলে বলেন, এত রাতে আমার সঙ্গে কেউ দেখলে আপনার বদনাম হবে। আমার কি আর বদনাম হবে? বদনামের আছে কি আমার? আচ্ছা, মা কেমন আছে? আচ্ছা, ভালো আছে। মারে কইয়ান আমি আমার ভুল বুঝতে পারছি, তার কাছে আমি ক্ষমা চাইছি। সে যদি পারে আমার জন্য ক্ষমা কইরা দেয়। আচ্ছা, আপনার কাছে মাপ চাওয়ার তো মুখ নাই আমার, কোন মুখে মাপ চাবো আপনার কাছে? তারপরও যদি আপনি পারেন আমার মাফ করে দিয়েন। আপনি একটা কথা কইছিলেন না, সব মানুষটাই তার কর্মফল ভোগ করতে হয়। কর্মফল ভোগ করার পরে কি যে মানুষটা আবার সবকিছু ফিরা পায়, প্রায়শ্চিত্ত করতে পারে? এই কথা কেন কইতেছে? প্রায়শ্চিত্ত শেষে যদি আবার সবকিছু আগের মতো ফিরে পাওয়া যাইত, তাইলে আমি মরণের আগ পর্যন্ত অপেক্ষা করতাম কবে আমার প্রায়শ্চিত্ত শেষ হবে। আমি যাই, ভালো থাকবে। ঢাকা যাইতে মানে
কি করছ তুই? এই হুটহাট করে কি কইতাছো সেগুলা? আরে তুই একলা একটা মাইয়া কই যাবে, কই থাকবে? রেজাল, তোমার তো সংসার আছে, আর আর কতদিন তোমাকে ঘাড়ের উপর বসে খামো? না না, তোরে আমরা এইভাবে যাইতে দিব না। আমরা দুইটা ভাই তখন জীবিত আছি নাকি? তোমাকে কোনো ভয় পাওয়ার কারণ নেই ভাইজান। ওই উত্তরপাড়ার রেশমা আপা আছে না, হ্যাঁ তো ঢাকায় থাকে, একটা গার্মেন্টসে চাকরি করে। হ্যাঁ সাথে আমার কথা হয়েছে, হ্যাঁ আমার লেগে একটা চাকরিও ঠিক করছে। আপাতত তার কাছে যাই উঠবে। ওই রেশমার ওখানে যাই উঠবে? আচ্ছা, আমাদের কি এত অধপতন হয়েছে যে আমার বোন ওই গার্মেন্টসে চাকরি করবো ওই রেশমার মতো? মানে আমি আমি বুঝতেছি না। এই যে তোমার কইতেছি আমি, শোনো, আমার বোন এইখান থেকে বাইরে হওয়ার আগে তুই এখান থেকে বাইরে হবি। বহু সহ্য করতি তো করে এইসব কীর্তি বহু দেখছি। বোন যদি এখানে না থাকতে পারে তুইও এখানে থাকতে পারবি না। আমি তোরেও তোমার দেবো। তুই যদি তোর বোনে এখানে রাখো, আমার বোন যদি যায় তাহলে অনেক বাইক করে দেবো, অনেক লাগবে না। আরে সেই বাড়িতে আমার বোনের জায়গা নাই, ওই বাড়িতে আমি আমার বোন রাখি না। তুই বাড়ি থেকে এখন বাইরে যাও। কি হইতেছে বৃষ্টি? বৃষ্টি তুমি আমার মাফ করে দাও বৃষ্টি। তোমার সাথে মাফ হয়েছে, আমরা ঠিক করে নি, মাফ করে দাও বলে পারলাম। হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি রে আমার মাফ করে দাও। আমি দেখতে মাইয়া গো, আমি মাইয়া, তোমার মতো মাইয়া নেই, এত অপমান করছি। শুধু না, আমি আর বুঝতে পারছি তোমার ভাই যদি আমার তালাক দিয়ে দেয় তাহলে আমারও তো বাপের বাড়ি যায় উঠতে হইব। ওখানে যদি ভাই বাপে আমার যদি এমন করে আমার কষ্ট লাগবো না। আমার মাফ করে দাও, তোমার বাইরে কেউ তালাক না দিতে মাফ করে দাও। মাফ ভাবি, তোমরা কিন্তু মাছ চেয়ে শুধু শুধু নিজেকে ছোট করো না আমার কাছে। আসলে ভুল তো আমিই করছি। তোমরা এমন যদি না করতে আমি তো আমার ভুল বুঝতে পারতাম না। তোমরা এমন করাতে ভালোই হয়েছে, আমি আমার ভুল শুধরানোর একটা সুযোগ পাইছি। আসলে একটা মেয়ের বিয়ের পর তো ওই স্বামীর ঘরে সবচেয়ে আপন ঘর হয় না। আমি তো সেটা বুঝি নাই। স্বামীর ঘরে আমি নিজের ঘর ফাঁসতে পারি নাই। নিজের ভুলে স্বামী, সংসার, ঘর সবই হারাইছি ভাবি। যাই হোক, আমি আর কথা না বাড়াই, আমি আসি। না না বৃষ্টি, তোমার আর আমরা কোথাও যাইতে দেবো না। এই যে বৃষ্টি, আমরা তোবা করলাম, তোমার সাথে আমরা খারাপ ব্যবহার করবো না বৃষ্টি। হ, আমার আটকেও না ভাবি। এই সমাজে ডিভোর্সিং মায়াকে বেশিরভাগ সময় ঠিকানাই হয় গার্মেন্টসে। আর তার কাছে যখন আর ফিরে যেতে পারবো না, নিজের পায়ে দাঁড়ানোটাই ভালো। নিজের পায়ে দাঁড়াবো ঠিক আছে, চাকরি করবো সেটা ঠিক আছে, কিন্তু তুমি চাকরি করলে শহরে গেলে তাহলে আমার ছেলে রে আমার সংসার কিনা দেখবো? কেমন আমি একে আসি নাই, কেমন আসছি। শোনো, তোমাকে ঠিক বসেছে ঠিকই, কিন্তু আমার কামান তোমারে ভুলতে পারি নাই। সবসময় বৃষ্টি বৃষ্টি করে, আমি মনে মনে ঠিক করছিলাম মাইয়ে দেখে, কিন্তু তাও দেখতে পারি নাই। কালকে রাত্রে যখন তোমার সব কথা কামার মুখে শুনলাম, তখন আর দেরি করি নাই, সকাল সকালে উঠে তোমার হয়ে নিতে এসেছি, আমার ঘরের লোককে ঘরে ফিরে নিতে আসছি। কেউ যদি তার ভুল বুঝতে পারে তাহলে কি তার আরেকবার সুযোগ দেওয়া উচিত না? ভাইজান, আপনাদের যদি আপত্তি না থাকে আমি বৃষ্টির নিয়ে আমার সংসার করতে চাই। কামাল, আসলে এখানে তো ভুল বোঝাবুঝি বা অন্য কোনো বিষয় না। ও যদি রাগের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো তুমি ওরে নিয়ে যেতে পারতা, কিন্তু তোমাকে দুইজনের তো তালাক হয়ে গেছে। এ বলছে তালাক হয়ে গেছে, তালাক হয় নাই। কিন্তু চেয়ারম্যান সাহেব, আপনাদের সবার সামনে ওই তালাক নামায় সই করায় নিলেন। সই করাইছি, কিন্তু ওটা তালাক নামা না, ওটা একটা ভুয়া কাগজে আমি সই করাইছি। আমার কাছে মনেই হইতেছিল মেয়েটা একটা ভুল করতেছে, 2 দিন পরে ওর ভুল ভাঙবে, কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ পেতে, তাই আমি আমার হাতে কয়টা দিন সময় রাখছি। এখন ভুল বুঝছে, ওরা এখন নিজেরা সংশোধন হইতে চায়, তাহলে এখন সেই সুযোগটা তৈরি হয়েছে। ওরা নিশ্চিন্তে ওদের সংসার করতে পারবে, এতে কোনো বাধা নাই। তার মানে ওটা ভুয়া তালাক ছিল? ওরে আল্লাহ,
বাসাইছে তুমি